আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হুট করে ফরিদপুর জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি পূর্ব পরিকল্পনা ছাড়াই। এটি আমার দেখা ১৯তম জেলা। ফরিদপুরে কি কি দেখলাম তা নিয়েই থাকছে আজকের এই ব্লগ। চলেন শুরু করা যাক। ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে শুরুতে ফরিদপুর মেডিকেল কলেজে যাওয়ার প্ল্যান করি। আর বলে রাখা ভালো, এখানে অটো ভাড়া অন্যান্য জায়গার রিক্সা ভাড়ার সমান। ফরিদপুর মেডিকেল কলেজে গিয়ে দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আর নেই। পূর্ব নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ছিল। স্বাধীনতা ২-এর পরে সব জেলায় নতুনভাবে সেজেছে, ফরিদপুরও তার ব্যতিক্রম নয়। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে আমরা চলে যাই নদী গবেষণা ইনস্টিটিউট। যদিও এর ভেতরে সবার প্রবেশ নিষেধ, অনেক রিকোয়েস্ট করার পর আমরা ঢুকতে পারি এখানে। আমার জানা মতে সারা বাংলাদেশে একটি কিংবা দুইটি এরকম নদী গবেষণা ইনস্টিটিউট রয়েছে। নদী গবেষণা ইনস্টিটিউট হতে জনপ্রতি ৩৫ টাকা ভাড়ায় আমরা চলে যাই পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে। কবির পৈতৃক নিবাস ফরিদপুর জেলা অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে। কুমার নদীর পাশে কবির বাড়িতে রয়েছে পুরাতন ৪টি টিনের ঘর। বসত বাড়ির বিভিন্ন রুমে রয়েছে তার ব্যবহৃত নানান জিনিসপত্র। কবির বিভিন্ন লেখা বাড়ির চত্বরে প্রদর্শন করা আছে। ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি বাংলার পল্লী প্রকৃতির রূপমাধুর্য, সহজ সরল মানুষের জীবন তার কাব্য সাহিত্যের উপজীব্য হিসেবে নেন। বাংলার পল্লী অঞ্চল ছড়িয়ে রয়েছে বিশাল জনগোষ্ঠী। কৃষি যাদের প্রধান উপজীবিকা, তাদের মধ্যেই পল্লীকবির আবির্ভাব। জসীমউদ্দীনের বাল্যকাল, কৈশোর ও যৌবনের অনেকটাই কেটেছে এ পল্লীতে। সেখানকার মাঠে ঘাটে, নদীর তীরে, চরে সাধারণ মানুষের মধ্যে জন্মসূত্রে পল্লীর সাথেই তার এই নিবিড় সম্পর্কের কারণে তার কাব্য প্রতিফলিত হয়েছে পল্লী প্রকৃতি ও পল্লী জীবন। এটি হচ্ছে কবির বাসর ঘর, যদিও এটি অন্ধকার। এই রাতে বাসর ঘরে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করা হয়। কবির বাড়িতে সব কিছুই খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন বলে আমি মনে করি। এইখানে কবির বাবা মা, ভাই, সন্তান সবার স্মৃতিই রয়েছে। সবার জন্যই আলাদা রুম ছিল। কবির নকশি কাঁথার মাঠ ও সুজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তিনি বাংলার পল্লীর প্রকৃত রূপ এবং সহজ সরল জীবনযাপন তার কাব্য এবং সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তার লেখা অসংখ্য পল্লীগীতি এখনও গ্রাম বাংলার মানুষের মুখে মুখে। পল্লীকবি উপাধিতে ভূষিত জসীমউদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলার কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব এই জসীমউদ্দীনের। কবির বাড়ির মূল ফটকের ডান পাশেই রয়েছে কবির কবর। ডালিম গাছের তলে কবি চিরশায়িত রয়েছেন। কবির চারপাশে চিরশায়িত রয়েছেন তার বাবা মা, পত্নী সহ আরও অনেকে। পল্লীকবির বাড়ি দেখা শেষে দুপুরে আমরা লাঞ্চ করতে গেলাম ফরিদপুরের বিখ্যাত অ্যাবলোমাতে। চাইলে খাবারের রিভিউ আমার ফেসবুক পেজে দেওয়া আছে, দেখে আসতে পারেন। অ্যাম্বুলার রেস্টুরেন্টের পাশেই রয়েছে ফরিদপুর জেলা স্কুল।
চাইলে এটি এক নজর দেখে আসতে পারেন। চলে আসলাম সরকারি রাজেন্দ্র কলেজে। সরকারি রাজেন্দ্র কলেজ দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গণ্য করা হয়। কলেজের প্রবেশের পর ডান পাশে রয়েছে শহীদ মিনার। গ্রাফিতি করাতে কলেজ তার নতুন রূপ ফিরে পেয়েছে। এই কলেজের প্রতিষ্ঠাতা অম্বিকাচরণ মজুমদার। একটু সামনে গেলেই বিশাল বড় খেলার মাঠ, যেখানে বিকেলবেলা খেলাধুলার প্র্যাকটিস করানো হয়। কলেজের এরিয়া অনেক বড় হওয়াতে পুরো কলেজ ঘোরা সম্ভব হয়ে ওঠেনি সময়ের অভাবে। এই দেয়ালের এক পাশে ভাষা আন্দোলন এবং অপর পাশে ৭১-এর মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে। কলেজ দেখা শেষ করে আমরা চলে গেলাম ময়েজ মঞ্জিলে। ফরিদপুরে একটা দিক ভালো লাগছে যে শহরের ৪-৫টা দেখার মতো জায়গা রয়েছে। সবগুলোর দূরত্ব ৫ থেকে ১০ মিনিট, তাই একদিনে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন। এটি হচ্ছে ময়েজ মঞ্জিল। চৌধুরী ময়েজউদ্দিন বিশ্বাস এর প্রতিষ্ঠাতা। তার পূর্বপুরুষেরা ছিলেন তুরস্কের। ময়েজউদ্দিন ব্রিটিশ ভারতের ফরিদপুর জেলার একজন বাঙালি মুসলিম বণিক। ১৮৮০ সালে তিনি তার বাড়ির আঙিনায় যে স্থাপনা তৈরি করেন তা হল ময়েজ মঞ্জিল জামে মসজিদ। এই মসজিদ ফরিদপুর শহরের সবচেয়ে পুরাতন মসজিদ, যা আজও ব্যবহৃত হয়। তিনি ছিলেন ধর্মনিরপেক্ষতার জলজ্যান্ত উদাহরণ। ফরিদপুর অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বড় ভূমিকা পালন করেন। জমিদার বাড়িটিতে রয়েছে ৪টি ভবন, একটি মসজিদ, ময়েজউদ্দিনের কবরস্থান ও ২টি পুকুর। এইখানে চৌধুরী ময়েজউদ্দিন বিশ্বাসকে কবর দেওয়া হয়। এটি হচ্ছে ফরিদপুরের কুমার নদীর সুইচ গেট। সাধারণত ফরিদপুরে যাতে কোনো প্রকার বন্যার সৃষ্টি না হয়, তাই আপাতত এটি খুলে দেওয়া হয়েছে। সবশেষে চলে আসলাম ধলার মোড়ে। সাধারণত এটি পদ্মা নদী। চাইলে আপনারাও এখানে ট্রলারে করে নদীর অপর পাশে চরে যেতে পারবেন। যাওয়া আসা ৪০ টাকা নেবে। অনেকেই শান্তির খোঁজে পরন্ত বিকেলে ছুটে আসেন এই নদীর তীরে। দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। আল্লাহ বেঁচে রাখলে দেখা হবে নতুন কোনো জেলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।